গিন্নি, আমি দোকানে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। যান আপনি, আমার জন্য চিন্তিত হবেন না, আমি ভালো আছি। কত ভালো আছো সেটা তো নিজের চোখেই দেখছি। ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করে কি লাভ হলো? নিজেদের এমন দুর্দিনে তো পাশেই নেই সে। বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ভুলে বউকে নিয়ে বেশ আছে। আহ, ছাড়ো না, সারাক্ষণ ছেলেটাকে কেন বকো বলো তো? যেখানেই থাক ভালো থাক, আর আমার খেয়াল রাখবার জন্য তুমি তো আছো। সে না হয় আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ রাখতে পারি, কিন্তু দোকানে গেলে তোমার জন্য বড্ড চিন্তা হয়। একা একা তোমাকে বাড়িতে রেখে যেতে একদম মন চায় না। দোকানে মনটা একটু টেকে না। তুমি চিন্তা করো না, যাও দোকানে যাও। দোকানে না গেলে খাবো কি বলো? ঠিক আছে, আমি তাহলে গেলাম। বউকে বিদায় জানিয়ে হরিনাথ বাবু তার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলো। হরিনাথ বাবুর একমাত্র সন্তান সুরেশ। হরিনাথ অনেক কষ্ট করে ছেলেকে শহরে পাঠিয়ে নিজের জামা কাপড় সব বিক্রি করে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। কিন্তু তার কুলাঙ্গার ছেলে পড়াশোনা শিখে ভালো একটা চাকরি পেয়ে বিয়ে করে শহরেই রয়ে গেছে। বৃদ্ধ বাবা মাকে বেঁচে আছে না মরে গেছে তার কোনো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ হরিনাথ ছোটখাটো একটি চায়ের দোকান চালিয়ে নিজের ছোট্ট সংসারটি পরিচালনা করেন। হরিনাথের বউ দীর্ঘ 6 মাস থেকে ভীষণ অসুস্থ। নিজে বিছানা থেকে উঠে কোনো কাজ করতে পারেন না। তাই তো হরিনাথকে দোকানের পাশাপাশি বউয়ের সংসারও সবই সামলাতে হয়। ছেলেটির উপর হরিনাথের অনেক ক্ষোভ। একবার হলেও তো অন্তত মাকে দেখার জন্য আসা উচিত। প্রথম প্রথম গ্রামের অনেকের মাধ্যমে খবর পাঠিয়েছেন ছেলেকে, কিন্তু তাতেও ছেলে আর আসেন না, এজন্য আর খবরও পাঠান না। হরিনাথ দোকানে গিয়ে চা তৈরি করতে লাগলেন। সাহেল, অনেকটা পথ পেরিয়ে এলাম, এখনো তো হাইওয়ের রাস্তার দেখা পেলাম না। আমরা ভুল রাস্তায় আসলাম না তো? আমি তো তাই ভাবছি। এদিকে রাতও দেখছি অনেক হয়ে গেছে। আচ্ছা চল, সামনে কোনো মানুষ বা কোনো দোকান পেলে জিজ্ঞাসা করব। সুশান্ত ও সাহেল দুইজন অফিস কলিগ। দুজনে মিলে বেরিয়েছিল লং ড্রাইভে। ফেরার পথে বেশ রাত হওয়ায় অচেনা রাস্তা আর অন্ধকারের কারণে রাস্তা ভুল করে ফেলে। দুজনে সামনের দিকে এগোতে লাগলো কোনো মানুষের সন্ধানে, যার কাছ থেকে তারা হাইওয়ের রাস্তাটির ঠিকানাটা জানবে। সামনে একটু এগোতেই হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে গেল। সাহেল সুশান্তকে বলল, এই যে মনে হয় ফুয়েল শেষ। ভেবেছিলাম হাইওয়ের পাশে কোনো পাম্প পাবো, ওখান থেকে ফুয়েল নিব, কিন্তু এখন তো দেখছি একুল ওকুল সব গেল। এখন কি হবে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। পাম্প যে কোথায় আছে কার কাছে জিজ্ঞাসা করব? সামনে ওটা কি? মনে তো হচ্ছে একটা চায়ের দোকান। চল চল গিয়ে দেখি। দুজনে অনেক কষ্টে গাড়িটি ধাক্কা দিতে দিতে সাইড করে। তারপরে সামনে এগিয়ে গেল আর দেখল একটি চায়ের দোকান। দোকানি ছিলেন হরিনাথ। তারা দুজন দেখল হরিনাথ এত রাতেও দোকানে চা বানাচ্ছে। হরিনাথকে চা বানাতে দেখে সাহেল বলল, কাকাবাবু, এখানে পেট্রোল পাম্প কোথায় পাবো বলতে পারেন? ছেলেগুলোর থেকে মুখ ফিরিয়ে হরিনাথ হাসতে লাগলেন। তুই হাসালে বাবা, এই অজবারা গায়ে এসে তুমি পেট্রোল পাম্প খুঁজছো? আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই বাবা, তবে এখান থেকে মাইল 5 সামনে গেলে হাইওয়ে পাবে, সেখানে তুমি পেট্রোল পাম্প পেয়ে যেতে পারো। কি 5 মাইল দূরে? সাহিল, আমি আর 1 পাও হাঁটতে পারবো না।
কারণ এত রাতে এই অজপাড়া গ্রামে মনে হয় না কোনো গাড়িও পাবো। তুই একটু থামবি। আর আচ্ছা কাকাবাবু, বলছিলাম এখানে থাকার মতো কোনো হোটেল আছে? না বাবা, কোনো হোটেল টোটেল এখানে নেই। এমন গ্রামে কোনো হোটেল কি পাওয়া যায় বলো? এখন কি হবে? আর এখন কি করব? তবে তোমরা চাইলে আজ রাতটি আমার দোকানে বসে কাটাতে পারো। সাহিল ও সুশান্ত কোনো পথ খুঁজে না পেয়ে হরিনাথ বাবুর কথায় রাজি হয়ে যায়। তারপরে তারা দোকানে রাখা কাঠের টুলের উপরে বসে পড়ে। কাকাবাবু, দয়া করে 2 কাপ চা দিন তো। হরিনাথ বাবু তাদের চা দিলে তারা দুজন চায়ে একটি চুমুক দিয়ে বলে, কাকাবাবু, আপনার চাটা তো বেশ মজার, তা আপনি এত রাতেও বাসায় না গিয়ে চা বানাচ্ছেন কেন? আমার দুঃখের কথা তোমাদের আর কি বলবো বাবা। বাড়িতে তোমার কাকিমা ভীষণ অসুস্থ, তার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। তাই তো এখন এত রাত পর্যন্ত দোকানে থাকি, যাতে বেশি টাকা উপার্জন করতে পারি। বাড়িতে কি আপনার কোনো ছেলে মেয়ে নেই? সেসব কথা আর জিজ্ঞাসা না করলেই ভালো হবে বাবা। তোমাদের বয়সেরই একটা ছেলে আছে আমার, শহরে মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। কিন্তু বাড়িতে যে বৃদ্ধ বাবা মা কি অবস্থায় আছে তার কোনো খবর রাখে না। সবই কপাল বাবা, সবই কপাল। হরিনাথ বাবুর কথা শুনে তাদের ভীষণ খারাপ লাগলো। চিন্তা করবেন না কাকা, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে বাবা? যেই ছেলে নিজের বাবা মার মুখ দেখতে পর্যন্ত আসে না, তার আর কি ঠিক হবে? হরিনাথের কথাটি কেমন যেন লাগলো তাদের কাছে, কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করার আর সাহস হলো না তাদের। বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পরে সাহিল বলল, সুশান্ত, তুই এখানে বস। আমি আমার ফোনটা মনে হয় গাড়িতে ফেলে এসেছি, আমি ফোনটা নিয়ে আসছি। আমিও যাই তোর সাথে, আমারও ওই একটা কাজ আছে। দোকান থেকে বেরিয়ে দুজনে গাড়ির কাছে চলে গেল। চারিদিকটা অন্ধকারে ঢেকে আছে। ঝিঝি পোকাগুলো সমান তালে ডেকেই চলেছে। খানিকক্ষণ পরে যে যার কাজ শেষে হরিনাথের চায়ের দোকানের কাছে এসে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ তাদের সামনে থেকে হরিনাথের দোকানটি উধাও। তারা দুজনে চারিদিকে দোকানটি কোথাও খুঁজে পাচ্ছে না। সুশান্ত, আমি আমার চোখকে তো বিশ্বাস করতে পারছি না। চোখের সামনে জলজন্ত একটা মানুষ কোথায় উধাও হয়ে গেল। আরে মানুষ তো দূরের কথা, দোকানটা কোথায় গেল? এও কি সম্ভব? দুজনে যেন আকাশ থেকে পড়ল। এমন সময় সাহিল খেয়াল করল তার পিছনে কারো উপস্থিতি। কারো যেন একটা ঠান্ডা নিঃশ্বাস কাঁধে এসে পড়েছে। সুশান্ত আর সাহিল ভয়ে ভয়ে পিছনে তাকালো। অনেক লম্বা আকৃতির একটি মানুষ তাদের সামনে দাঁড়িয়ে। মানুষ বললে ভুল হবে, এটি মানুষ নয়, এটি কোনো প্রেতাত্মা। ভয়ঙ্কর সেই প্রেতাত্মাটির চোখ আর পেট দিয়ে রক্ত ঝরছিল। প্রেতাত্মাটি সাহিল আর সুশান্তকে দেখে খিলখিল করে হেসে উঠল। কে রে, তোদের এখন কে বাঁচাবে রে? দেখো, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব? কি বলছিস বে? রাতে পথে কেউ আসলে আর ফিরে যেতে পারে না বে। এমন সময় হঠাৎ পেছন থেকে হরিনাথ বলে ওঠে, আমি বাঁচাবো ওদের, আমি থাকতে তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না। তুই বাঁচবি, ভুলে যাস না সেদিন রাতে তোকে কিভাবে খুন করেছিলাম। তুইও ভুলে যাস না তারপরে আমি তোকে কিভাবে মেরেছিলাম।
হরিনাথের কথা শুনে প্রেতাত্মাটি বলে উঠল, আজকের মতো তোরা বেঁচে গেলি, তবে মনে রাখিস এ পথে আর কোনোদিন এলে ফিরে যেতে পারবি না। এই বুড়ো, কথাটি ওদের ভালো করে বুঝিয়ে দে। কথাটি বলেই প্রেতাত্মাটি কোথায় যেন হারিয়ে গেল। এতক্ষণ সাহেল আর সুশান্ত দাঁড়িয়ে সব কিছু দেখছিল। প্রেতাত্মাটি চলে যেতেই সাহিল বলে উঠল, কাকাবাবু, এসব কি হচ্ছে? এটা কি ছিল? আপনার চায়ের দোকান? সব বলছি বাবা। আজ থেকে ঠিক 7 দিন আগের কথা। তোমাদের তো বললাম তোমাদের কাকিমা ভীষণ অসুস্থ। সেদিন হঠাৎ করেই সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক টাকার প্রয়োজন ছিল, তাই সেদিন আমি অনেক রাত পর্যন্ত চা বিক্রি করছিলাম। বহু রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ 2 জন ডাকাত আমার উপরে আক্রমণ করে। আমার কাছ থেকে টাকা চায়। আমি টাকাগুলো দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে থেকে একজন হঠাৎ আমার পেটে চাকু মারে। আমিও নিজেকে বাঁচাতে চাকুটি নিজের পেট থেকে বের করি। যাকে তোমরা এতক্ষণ প্রেতাত্মা রূপে দেখলে, তার পেটে আমি চাকুটি বসিয়ে দেই। আমরা দুজনে সেখানেই মারা যাই। তোমার কাকিমাও যত্নের অভাবে না খেয়ে 2 দিন পরে নিজের প্রাণ ত্যাগ করে। এরপর থেকে আমার আত্মা এখানেই ঘুরে বেড়ায়। পথে বিপদগামী লোকদের সাহায্য করি আর ওই নরপিশাচদের হাত থেকে সবাইকে রক্ষা করি। বাবা, সবার শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ। বাবা মা অনেক কষ্টে সন্তানদের বড় করে। যদি বৃদ্ধ বয়সে সেই সন্তানেরা বাবা মার দেখাশোনা না করে, তবে না চাইতেও সেই সন্তানের উপর উপরওয়ালা লানত পড়ে।